নতুন ভিসার নানা শর্তে অনিশ্চয়তা বেড়েছে সৌদি প্রবাসীদের। করোনায় আরও 21 জনের মৃত্যু, ছুটি বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে। উন্নয়নের নামে জলাধার ধ্বংস নয় বললেন প্রধানমন্ত্রী। ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গ্রেফতার। এটি নিউজ দেখছেন। রাত ৮টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। করোনায় দেশে আসা ৯০% সৌদি প্রবাসীর ভিসার মেয়াদি শেষ হয়ে গেছে। নতুন ভিসা নিতে সৌদি আরব কর্তৃপক্ষের দেয়া শর্তে একজন বাংলাদেশির পক্ষে নির্ধারিত সময়ে কাজে ফেরা প্রায় অসম্ভব। এ অবস্থায় দিশেহারা প্রবাসীরা রয়েছেন চরম অনিশ্চয়তায়। ফেরদৌস রহমানের রিপোর্ট। সৌদি দূতাবাসের গেট পর্যন্ত যাওয়ারও অনুমতি নেই। বুধবার ঢাকার সৌদি দূতাবাসের সামনে একটি গাছের সঙ্গে সাঁটানো তালিকার সামনে সৌদি প্রবাসীদের ভিড়। এই গাছে ঝোলানো যে তালিকা, তাতে থাকা ভিসা প্রসেসিং সেন্টারগুলোর অনেকগুলোই উল্লিখিত ঠিকানায় নেই। আমরা এই বিষয়ে কথা বলেছি, ৩-৪টা ট্রাভেলসে তারা ফোন ধরছে না, কেউ অফিস নাই। আমরা সোনারগাঁ যাই, ওইখানে পাত্তা দিতেছে না, এখানে আসছি এখানে দিতেছে না, ট্রাভেলসে যাইতেছি ওরাও কোনো ঠিকানা বলতেছে না। এই ৩৪টি এজেন্সির একটি বনানীর আবু তুর্কি ট্রেডিং অ্যান্ড জেনারেল সার্ভিস। ভেতরে ঢুকতে চাইলে প্রথমে বলা হয় অফিস বন্ধ। অনেক গড়িমসির পর ভেতরে ঢোকা গেলেও ক্যামেরায় কথা বলতে নারাজ এর দায়িত্বশীলরা। ভিসার মেয়াদ বাড়াতে সৌদি কর্তৃপক্ষের ৫ শর্তের মধ্যে রয়েছে সৌদি আরবে শ্রমিকের নিয়োগকর্তা বা কফিলের আবেদন সম্বলিত চিঠি, সৌদি ইমিগ্রেশন অফিসের অনুমতিপত্রের কপি, রি-এন্ট্রি ভিসার মূল কপি, মেয়াদসহ কাজের অনুমতিপত্র বা আকামার কপি এবং সৌদি আরব থেকে বের হয়ে যাওয়ার তারিখসহ পাসপোর্টের পাতার প্রিন্টের মূল কপি। এসব কাগজপত্র নিয়ে প্রবাসীদের সৌদি দূতাবাস নির্ধারিত ট্রাভেল এজেন্সিতে যেতে হবে। এজেন্সিগুলো তা দূতাবাসে পাঠালে পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র ঠিক থাকলে ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে সৌদি দূতাবাস। অবশ্য এই ৩৪ এজেন্সির সভাপতি মনে করেন বিষয়টি দুই দেশের সরকারের হস্তক্ষেপ ছাড়া কঠিন। এটা দুইটা জিনিস আছে, একটা হলো একবারে যদি ওমিট করা যায়, যে কোম্পানির লেটারটা ছাড়া যদি করা যায় তাহলে আর একদম ইজি হয়ে যায়। ফরেন মিনিস্ট্রি অ্যাটেস্টেশনটা যদি বাধ্য করে তাহলে সেটা হইতে আবার সময় লাগবে। এটা আবার কপিল নিজে যেতে হয় বা কপিলের উকিল যেতে হয়। তো কপিল তো ওখানকার কপিল সৌদিয়ানরা তো একটু এইসব নিজেরা কাজকর্ম করতে অভ্যস্ত কম, উকিল দিয়ে বা দিয়ে কাজ করা, এগুলো করতে গিয়ে তো সময়ের ব্যাপার। এই পরিস্থিতিতে হতাশা বাড়ছে করোনায় দেশে ফেরা সৌদি প্রবাসীদের। সরকারের কার্যকর পদক্ষেপ ছাড়া আশার আলো নেই তাদের। সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন কালকে সারাটা রাত্র গেছে, 1 মিনিটও ঘুমাইতে পারিনি, শুধু টেনশনে। ঘুমাইলে টেনশন আসছে, কিভাবে সংসার চলবো। কেউ না খেয়ে আছে, কেউ এখানে যা জমা জমি ছিল সব বিক্রি করে, বাড়ি ঘর বিক্রি করে বসে আছে। আমাদের আকুল আবেদন এটাই প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা নিজে নিজে হস্তক্ষেপ করেন। অবশ্য সৌদি ভিসা সার্ভিস সেন্টার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং সংসদ সদস্য BH হারুন মনে করছেন দেরিতে হলেও সৌদি প্রবাসীদের ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্তে আসতে পারবে দুই দেশের সরকার। এই লোকগুলো তাদের কাছে পরিচিত, তাদের ঘরের ড্রাইভার, তারা তাদের সাথে একটা ফ্রেন্ডলি হয়ে গেছে। তার দরকারই আছে, তার বিশাল বেদ শেষ হয়ে গেছে, যে কোনো গাইতে পারে সেখান থেকে নেবেই। এটা ইনশাআল্লাহ যাবে। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। একের পর এক দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা ফুরাচ্ছে না সৌদি প্রবাসীদের। কাজে ফেরার আকুলতায় প্রতিদিনই ধর্ণা দিচ্ছেন টিকিট কাউন্টারে। সরকার আর কফিলের মুখাপেক্ষী হয়ে তাদের দিন কাটছে অশ্রু আর ঘামে। সাজেদা সুটি রিপোর্ট।
বছর আগে নিজের শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের মোহাম্মদ সেলিম। ভেবেছিলেন নিজে কষ্ট করে হলেও স্বজনদের কষ্ট দূর করবেন, কিন্তু জানতেন না এবারে দেশে ফেরাটা কতটা অশ্রু ঝরাবে। আমি আজকে 11টা দিন এখানে বসে রয়েছি, শুধু আছে আমার 5-6টা সংসারে 5-6টা লোক খাওয়াইনি, আমি একা রুজি করিনি। আজকে না 10টা মাস আমি পড়ে রয়েছি বাংলাদেশ, বাইরে এক কড়া জায়গা জমি নাই, আমার রত্তরে ওয়েফের সব শেষ করে দিয়েছে। কারো অশ্রু দেখা যায়, কারোটা বুকে চেপে থাকে। কোনো রাস্তা নাই আমাদের জন্য, রাস্তা নাই, ঋণ ছিল তা শোধ করছি এবং কিছু করতে পারিনি এখন পর্যন্ত। অল্প টাকা বেতন পাই, আমরা আবার জামগে, আমাকে বাড়িতে কোনো কিছু নাই। পাবলিক যদি না বাঁচে তো সরকার কি করে বাঁচবে? গত পরশুদিন সমমন্দির আপনারা কাজ করে খান, কাজ তো খান, তাহলে কাজ কি সমমন্দির বাসা যা কাজ করবো কিছু নাই, বুঝছেন? আমরা সব আর আলাইছি। আইয়ুব খান সহ 5 জন কাজ করতেন একই কোম্পানিতে। ছুটিতে দেশে এসে কেবল চাকরি নয়, হাতছাড়া হতে বসেছে এত বছরের সঞ্চয়ও। কিন্তু আমার তো 23 বছরের পাওনাদান ওখানে রয়ে গেছে। আমরা 5 বছর পাই, 5 লাখ টাকার মতো লোকসান আমি পড়বো। এরপর আমি আসি আজকে 5 মাসে আমার মনে 5 লাখ টাকার মতো আমি ঋণ করছি। আমি এখানে গেলে আমার সার্ভিস বেনিফিটটা পাইতাম ভাই বাংলা 7-8 লাখ টাকা, এটা দিব কে? হোটেল সোনারগাঁওর গেটে অপেক্ষায় থাকা প্রবাসীদের ভোগান্তির যেন শেষ নেই। আশা আর সান্ত্বনার খোঁজ চোখে মুখে। এই যে দীর্ঘ 10 দিন 15 দিন ধরে শুধু সিরিয়ালে রাখছে, কোথায় থাকি কোথায় খাই, যেমন দুপুরে খাওয়ার নাই, প্রস্রাব করবো লেফটিনে যাবে, তাও আমাদের ব্যবস্থা নেই। কাজে ফিরতে টিকিট দরকার, টিকিট পেতে দরকার টোকেন। নতুন টোকেন মিলবে 4 অক্টোবর। হলুদ টোকেনেরও টিকিট দেওয়ার কথা সেদিনই। বৃহস্পতিবার এ এবং বি টোকেনধারী 200 জনকে টিকিট নিশ্চিত করে সৌদিয়া এয়ারলাইন্স। শুক্রবার টিকিট পাবেন সি এবং শনিবার ডি টোকেনধারীরা। এখানেও টাকার ধান্দা আর কি বাইরে হয়ে গেছে, যারা ট্রাভেলসের মাধ্যমে করবে এদের তো টাকার ধান্দা, টাকা দিয়েই করাইতে হইবে। এখন মনে করেন টিকিট হাতে পাইয়া সব কষ্ট দূর। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5272 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত 19,59,075 জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 3,64,987 জনের। দেশের 108টি ল্যাবে পিসিআর টেস্টে নতুন করে শনাক্ত 1,508 জন। এ সময় সুস্থ হয়েছেন 1,591 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা 2,77,078 জন। করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি আগামী 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ নিয়ে ষষ্ঠবারের মতো ছুটি বাড়ানো হলো। এর আগে 3 অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন জানান, করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সেপ্টেম্বরে করোনা পরিস্থিতি বিবেচনা করেই ছুটি বাড়ানো হয়েছে। এক প্রশ্নের উত্তরে সচিব জানান, শিক্ষাবর্ষ বাড়ানোর পরিকল্পনা এখনও নেই। নতুন বছরেই শিক্ষাবর্ষ শুরু এবং বই বিতরণ কর্মসূচির পরিকল্পনা আছে। নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত এই 40 দিন যে কার্য দিবস পাবো, সেই 40 দিনের জন্য একটা সংশোধিত পাঠ পরিকল্পনা আছে। অক্টোবরের জন্যও ছিল, যেহেতু অক্টোবর এখন আর হচ্ছে না, তো নভেম্বরের জন্য আরেকটা পাঠ পরিকল্পনা আছে। পরিবেশ পরিস্থিতি সার্বিক দিক দিয়ে যদি স্কুল খোলা যায়, তাহলে সেটা আমরা শুরু করতে পারবো। তাহলে আমরা ডিসেম্বরের 20 তারিখ থেকে কিন্তু আমরা এই একটা মূল্যায়নের একটা আমরা সুযোগ পাবো। তো সেটা তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে পরবর্তী পরিস্থিতির জন্য। বক্স কালভার্ট ফর্মুলাটাই বাংলাদেশের জন্য আত্মঘাতী। এ ধরনের উন্নয়নের নামে ঢাকার জলাধারগুলো ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সেই সঙ্গে সারা দেশে জলাধার রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকার পান্থপথের এই কংক্রিটের অরণ্য দেখে বোঝার উপায় নেই, মাত্র কয়েক দশক আগেও এখানে ছিল সুপরিসর খাল, জলাভূমি আর ছোট বড় পুকুর। এই পান্থপথেই স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন পানি ভবনের উদ্বোধন করতে গিয়ে সে কথাই মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর 21 বছর উন্নয়নের নামে কার্যত ধ্বংস করা হয়েছে ঢাকা শহর। উন্নয়নের নামে
এই জায়গাটা যেটা বিশাল বিল এলাকা, এখানে একটা জলাধারও কিন্তু সংরক্ষণ করা হয় নাই। আমাদের দেশে বক্স কালভার্ট এই ফর্মুলাটাই হচ্ছে সব থেকে আত্মঘাতী, যেখানে জলবদ্ধতার সৃষ্টি, যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে না, এবং কিছুদিন পর সেখানে নানা রকম জটিলতাও দেখা দেয়। এর আগে শেখ হাসিনা জানান, সারা দেশেই সুপেয় নিরাপদ পানি এবং স্যানিটেশনে বিশেষ জোর দিয়েছে বর্তমান সরকার। সারা বাংলাদেশে যত খাল, বিল, হাওর, পুকুর, নদী যা আছে সবগুলি যাতে নাব্যতা থাকে, সবগুলি যেন সেগুলি খনন করা, সেখানে পানি ধারণ ক্ষমতা বাড়ানো এবং উপজেলা থেকে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সুপেয় পানি সরবরাহ করা, আর সেটা বেশিরভাগই নদীর পানি পরিশুদ্ধ করে ব্যবহারের উপযোগী করে সেটা সরবরাহ করা। একই অনুষ্ঠানে পানি ভবন ছাড়াও রাজধানীর আগারগাঁয়ে পর্যটন ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতির পিতার মুরাল ও বঙ্গবন্ধু কর্নার নির্মাণ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি জানান, সম্ভাবনাময় বিমান শিল্পকে কাজে লাগাতে পরিকল্পিতভাবেই এগুচ্ছে বর্তমান সরকার। প্রাচ্যের সাথে পাশ্চাত্যের যে সংযোগটা, বাংলাদেশ তার জন্য সবথেকে আদর্শ একটা জায়গা হতে পারে যদি আমরা সেভাবে উন্নত করতে পারি, এবং আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি। এয়ারলাইন্সই আমাদের অনেক টাকা উপার্জন করে দিতে পারে। পাশাপাশি নৌ, সড়ক ও রেলপথেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্য দিয়ে বিকশিত হবে পর্যটন শিল্প, বাড়বে বাণিজ্যিক সম্ভাবনা। যোগাযোগ ব্যবস্থা যত সহজ হবে, দেশের অর্থনীতি ততটা গতিশীলতা পাবে, উন্নত হবে, মানুষের যাতায়াতেরও সহজ হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এর আগে বাংলাদেশ সময় বুধবার ভোরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জীব বৈচিত্র্য বিষয়ক সম্মেলনে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্যের ক্ষয়কে বাড়িয়ে তুলছে মানুষ, ফলে কোভিড-19-এর মতো রোগের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি পৃথিবী ও মানুষের অস্তিত্ব রক্ষায় 4টি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। শেখ হাসিনা বলেন, আমরা কেবল অন্যান্য প্রজাতির বিলুপ্তির কারণই হচ্ছি না, মানুষের বর্তমান কর্মকাণ্ড পরিবর্তন না করা গেলে হয়তো চূড়ান্ত বিলুপ্তির দিকে এগিয়ে যাবে মানবজাতি। মিঠা পানির উপর বাংলাদেশের নির্ভরশীলতা রয়েছে, অথচ বিশ্বের সবচেয়ে দ্রুত হারে হ্রাস পাচ্ছে মিষ্টি পানির জীববৈচিত্র্য। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বার্তায় টেকসই বিনিয়োগে মনোযোগ দেওয়া, জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা তৈরি, এই বিষয়ে জ্ঞানের আদান প্রদানের সুযোগ নিশ্চিত করা এবং মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ তুলে ধরেন প্রধানমন্ত্রী। To save the planet and to save us, we must take the following actions. 1. While investing, we should focus on future sustainability. 2. For safeguarding biodiversity, creating greater public awareness through our education system and research, and strengthening national legislations and monitoring mechanisms are key action. 3. Global access to benefit sharing must be ensured for the true owners of the genetic resources and associated traditional knowledge. 4. Achieving the Paris goals would be the difference between our extinction and our survival. We must implement them. অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন স্বাধীনতার সপক্ষে শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর। মাহবুব আলমের কুলখানিতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার বাদ আসর বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্টে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সরকারি বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হয়। এতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তার নম্রতা ভদ্রতা ছিল সকলের জন্য অনুকরণীয়, কখনো তিনি মেজাজ খারাপ করেননি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম্মা রেজাউল করিম বলেন, দায়িত্ব পালনের সততা ও নিষ্ঠার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে বিভিন্ন মামলা শুনানিতে তিনি সরকারকে ডিফেন্ড করতেন, কাউকে ছাড় দিতেন না। সংবিধান সংক্রান্ত বিভিন্ন মামলায় মাহবুবে আলমের যুক্তি তর্ক তাকে অমরত্ব দেবে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস বলেন, তিনি সাদামাটা ভালো মানুষ ছিলেন, সবসময় হাস্যোজ্জ্বল থাকতেন, তার ছিল ধৈর্য ও পেশাদারিত্ব। মামলা শেষে আদালত থেকে বের হয়ে হাত ধরে সুন্দর করে কথা বলতেন।
দেশের বাইরের খবর। ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের শিকার হয়ে নিহত তরুণীর বাড়িতে যাওয়ার পথে গ্রেফতার করা হয় তাকে। আগে থেকেই রাহুল গান্ধীর ঘোষণা, উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের শিকার হয়ে নিহত তরুণীর বাড়িতে যাবেন। তবে হঠাৎ করেই বৃহস্পতিবার 144 ধারা জারি করে উত্তরপ্রদেশের রাজ্য সরকার, কিন্তু তাতেও কর্মসূচি বাতিল করেননি কংগ্রেস নেতা। বৃহস্পতিবার রাহুল গান্ধীর কনভয় গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে গাড়ি থেকে নেমে উত্তরপ্রদেশ দিল্লি হাইওয়ে ধরে হাঁটতে শুরু করেন রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা। সেখান থেকে হাথরসের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। কিছু দূর এগোনোর পরেই রাহুল প্রিয়াঙ্কাদের থামাতে চেষ্টা করে পুলিশ। এ সময় পথের মধ্যেই পুলিশের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে রাহুল গান্ধীকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এক পুলিশ। এ সময় লাঠিচার্জও করে পুলিশ। এরপরই 144 ধারা ভাঙার অভিযোগে রাহুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাহুলের সঙ্গে কংগ্রেসের অনেক নেতাকর্মী ছিলেন। প্রিয়াঙ্কা গান্ধীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাহুল এবং প্রিয়াঙ্কাকে একটি গাড়িতে তুলে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে দ্রুতগতিতে উধাও হয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ। It's about the DM's order which says that nobody from the outside or no political person should be allowed to enter. রাহুল গান্ধীকে গ্রেপ্তারের বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, করোনা নিয়ন্ত্রণে 1 সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশে প্রবেশের নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়ন্ত্রণ। সরকারি বিধিমালা লঙ্ঘন করায় রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরস এলাকায় গণধর্ষণের শিকার হন এক তরুণী। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে অবস্থা খারাপ হয় দেশটির রাজধানী দিল্লিতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন ওই তরুণী। পরে পুলিশ পরিবারের কাছ থেকে তরুণীর মৃতদেহ ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয়। এ নিয়ে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। 8টা নিউজ আওয়ারের সময় হলো। বায়োদৃষ্টি বিরতি নেয়ার বিরতির পর যা থাকছে। রাসেলকে আরো 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইনকে নির্দেশ। মহানগর ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি 8টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তবে অন্যান্য খবরে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। নতুন ভিসার নানা শর্তে অনিশ্চয়তা বেড়েছে সৌদি প্রবাসীদের। করোনায় আরও 21 জনের মৃত্যু, ছুটি বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে। উন্নয়নের নামে জলাধার ধ্বংস নয়, বললেন প্রধানমন্ত্রী। ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গ্রেফতার। শিরোনামগুলো আবারও জানিয়ে দিলাম। এবার যাব অন্যান্য খবরে। গ্রিনলাইন পরিবহনে বাসে চাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকারকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গ্রিনলাইন পরিবহনের মালিককে একসাথে 20 লাখ টাকা দিতে বলা হয়েছে। রাসেল ও গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষের কেউ এ রায়ের বিরুদ্ধে আপিল করবে না। 2018 সালের 28 এপ্রিল যাত্রাবাড়ির মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাস রাসেল সরকারের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেলের শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় বাস চালক কবির হোসেন। প্রাণে বেঁচে গেলেও রাসেলের বাম্পার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ হাইকোর্টের সামনে থেকে বাসসহ কবিরকে আটক করে। এ ঘটনায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, বর্তমানে কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট করেন। আদালত ওই বছরের 14 মে কেন রাসেলকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দেন। এরপর সম্পূরক এক আবেদনে হাইকোর্ট রাসেল সরকারকে 50 লাখ টাকা দিতে নির্দেশ দেন।
এ আদেশ মেনে রাসেলকে 2 দফায় 10 লাখ টাকার চেক ও চিকিৎসা বাবদ 3,42,000 টাকা দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ নতুন করে আরও 20 লাখ টাকা দিয়ে রায় দিয়েছেন। করোনা কথা বিবেচনা তারা বলেছে যেহেতু এখন বাসের ইনকাম কম, শেষ পর্যন্ত আগে পরিশোধকৃত 10 লক্ষ টাকা নগদ এবং 3,42,000 চিকিৎসা বাদ বেঁধে রেখে আগামী 3 মাসের মধ্যে 20 লক্ষ টাকা দিতে হবে। গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ এই রায় মেনে নিয়েছে। মানবিক কারণে আমরা সম্মত হয়েছি যে ঠিক আছে, যেহেতু রাসেল পা হারিয়েছে সুতরাং তাকে একটা ক্ষতিপূরণ দেওয়া দরকার। এই টাকাটা আদালত বলেছেন যে ব্যাংকে জমা থাকবে এবং প্রতি মাসে এটার যে ইন্টারেস্ট থাকবে সেই ইন্টারেস্ট থেকে সে যে টাকাটা পাবে এটা থেকে তার জীবন ধারণ করার একটা সুযোগ হবে। আপিলের বিষয়টা আসতেছে না, আমরা আপিল করব না। রায় আমি সন্তুষ্ট, কিন্তু আমার কথা হচ্ছে 20 লাখ কেন 1 কোটি টাকা দিলেও আমার কিন্তু যেটা হারিয়েছি সেটা আমি পাবো না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, যেহেতু রাসেলের শরীরের উপর দিয়ে বাস উঠিয়ে দেওয়া হয়েছিল, তাই এই রায়কে সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণের রায়ের রেফারেন্স হিসেবে বিবেচনা করা যাবে না। ক্ষতিগ্রস্ত দুর্ঘটনা কবলিত ব্যক্তি উনি কিন্তু নিম্ন আদালতে মামলা করতে পারবেন, ফৌজদারি মামলা, এবং সেই মামলার সাথে বাড়তি ক্ষতিপূরণের প্রভিশনও রাখা হয়েছে। ফলে ওনারা দুর্ঘটনা কবলিত হলে যে হাইকোর্টে কম্পেনসেশনের জন্য আসবেন এটি সঠিক নয়, কারণ এখানে 2018 সালে সড়ক পরিবহন আইনে কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে, সেটা নিম্ন আদালতেও করা সম্ভব। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা। এবার ধর্ষণের অভিযোগ মহানগর উত্তর ছাত্রলীগের নেতা সবুজ আল সাহবার বিরুদ্ধে। দাওয়াত খাওয়ার কথা বলে রাজধানীর মিরপুরে জনৈক বিবি ফাতেমার বাসায় ডেকে নিয়ে 22 বছরের এক তরুণীকে ধর্ষণ করে এমন অভিযোগ পুলিশকে জানায় ভুক্তভোগী। ধর্ষণের শিকার নারীর করা মামলার সূত্র ধরে মিরপুর মডেল থানার পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের জের ধরে 28 সেপ্টেম্বর রাতে মিরপুরে বিবি ফাতেমার বাসায় নিয়ে যায় অভিযুক্ত সবুজ। পরে বাহানা করে রাতে ভুক্তভোগীকে ওই বাসায় থাকতে বাধ্য করে সে। রাত গভীর হলে বিবি ফাতেমার সহায়তায় ধর্ষণ করে ছাত্রলীগের এই নেতা। 30 সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগ করার পরেই অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও বিবি ফাতেমাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাজধানীর রূপনগর এলাকা থেকে বিদেশি অস্ত্র, জালনোট ও মাদক সহ 55 মামলার পলাতক আসামি নাসিম, রিয়েল এস্টেটের মালিক নাসিমকে গ্রেফতার করেছে র্যাব। রিয়েল এস্টেট অফিসের আড়ালে চলত সন্ত্রাসী কর্মকাণ্ড। অফিসের ভেতরেই সুড়ঙ্গ পথ, সেই পথ ধরে গেলে এমডির অফিস। এই অফিসে যিনি বসেন তার বিরুদ্ধে রয়েছে অন্তত 55টি মামলা। ইমাম হোসেন নাসিম 78 সাল থেকে ঠিকাদারি কাজ শুরু করলেও খাস জমি দখল করে আবাসিক শহর তৈরি, অন্যের জমি নিজের বলে মানুষের কাছে বিক্রি, ডেভেলপার কোম্পানির নামে ফ্ল্যাট বিক্রি, টাকা দিয়ে ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া সহ বহু অভিযোগ রয়েছে তার নামে। উনি আমার জমি রেজিস্ট্রেশন দেয় নাই, পরে আমি ওনার কাছে ঠিক আছে জমি রেজিস্ট্রেশন দিয়ে আমরা টাকাটা দেন, কিন্তু আমার টাকাও দেওয়া হয় নাই। সে আমাকে টোটাল 37 লক্ষ টাকার 30টা চেক দেয় প্রতি মাসে কিস্তিতে শোধ করবে বলে, তারপরেও সে আমাকে টাকা পরিশোধ করে না। তারপরে কোর্টে তার চেকের এগেনস্টে আমি প্রায় 30টা মামলা তার বিরুদ্ধে করেছি। তার অফিসে গেলে লক করা থাকে, সিসি ক্যামেরা দেখে আমাদেরকে ঢুকতে দেয় না, বিভিন্নভাবে ভয় ভীতি দেখায় সে। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে রূপনগর নিজ বাসা থেকে তৃতীয় স্ত্রী হালিমা আক্তার সালমা সহ নাসিমকে গ্রেফতার করে র্যাব। এতগুলো মামলার আসামি হয়েও এতদিন নাসিম ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশের নাকের ডগায় করে গেছেন একের পর এক অপরাধ। প্রতিটা প্লট থেকে 5 লাখ টাকা করে সে চুক্তি করছে, এরকম আমরা 5000 চুক্তির কথা জানি, এবং রেজিস্ট্রেশন করে দেবে এই মর্মে 12.5 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত একজনের কাছ থেকে নিছে। সব মিলে আমাদের কাছে এ পর্যন্ত প্রায় 300 কোটি টাকা সে এইভাবে আত্মসাৎ করছে। নাসিমকে গ্রেফতারের সময় র্যাবের একটি দল বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলি, 1,35,000 জাল টাকা, ইয়াবা, বিদেশি মদ, 4টি ওয়াকিটকি সেট, 6টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের 37টি চেক বই এবং 32টি মোবাইল সিম উদ্ধার করে। সে নিজের বাড়িতে অবস্থান করে না, 1 মাস 1.5 মাস একটু উচ্চ মূল্যে ভাড়া দিয়ে বিভিন্ন এলাকায় সে বিভিন্ন নামে ভাড়া থাকে। তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করব এই টাকা সে বিদেশে পাচার করছে কিনা, বা তার ঢাকা শহরে স্থায়ী অস্থায়ী সম্পদ কোথায় আছে। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা। সঠিক সময়ে করোনার টিকা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
4 থেকে 17 অক্টোবর পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। ভিটামিন এ ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী 27 লাখ এবং 12 থেকে 59 মাস বয়সী প্রায় 1,93 লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। তবে খালি পেটে বা অসুস্থ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এ সময় মন্ত্রী বলেন, দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে, অন্য দেশের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর হার কম। বিশ্বমানে উন্নীত হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার ও সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে পূরণ হতে চলেছে সিলেটবাসীর বহুদিনের আশা। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও সংস্কারে 2116 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজে আমি শুভ উদ্বোধন ঘোষণা করি। নির্মাণ হবে নতুন টার্মিনাল ভবন, বিমানবন্দরের আয়তন বাড়বে 3 গুণ, থাকবে নিরাপত্তা সহ আধুনিক সব ব্যবস্থা। বিশ্বের যে কোনো দেশের বিমান অবতরণ ও উড্ডয়নের সক্ষমতা সহ যাত্রী ধারণ ক্ষমতা 4 গুণ বেড়ে উন্নীত হবে 20 লাখে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেটবাসীর প্রতি একটা উপহার এই বিমানবন্দর। যতই দেরি হোক, আমরা আগামী জানুয়ারির মধ্যেই প্রকল্প বাস্তবায়ন হবে, শেষ হবে এবং আমরা প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উপস্থিতির মাধ্যমে আমরা এই বিমানবন্দরের উদ্বোধন ঘোষণা করব। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, সিলেটবাসীর প্রতি বিশেষ মমত্ব থেকেই প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন। এছাড়া আগামী 4 অক্টোবর থেকে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বলেও জানান তিনি। আজকে এই প্রথম পর্যায়ে আমাদের বিমানবন্দর একটা সত্যিকারের আন্তর্জাতিক মানের হচ্ছে। যে বিমানবন্দর এখন দেখছেন তার থেকে প্রায় 3 গুণ বেশি আপনার স্পেস হবে। আর এখন যে 2টো বোর্ডিং বুথ আছে, 6টা প্লাস আরও হবে। আমরা আশা করব এর ফলে এই সিলেটে কর্মসংস্থান যেমন হবে, সেই সাথে এই বিমানবন্দরটা একটা এই এলাকার একটি হাব হবে। বিমানবন্দর আধুনিকায়নের কাজ করছে চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ BUCG। আধুনিক, সুন্দর এবং কার্যকরী বিমানবন্দর। সজল ছত্রী, ATN নিউজ, সিলেট। জমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে আছে নীলফামারী সৈয়দপুর সড়ক উন্নয়নের কাজ। 2 বছরেও বেশিরভাগ জমির মালিক টাকা পাননি। রোয়েদাদ প্রস্তুতিতে ত্রুটি থাকায় তা সংশোধনে তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাদ্দাম আলীর ছবিতে সহকর্মী মিল্লাদুর রহমান মামুনের রিপোর্ট। নীলফামারীর চৌরঙ্গি থেকে সৈয়দপুরের ওয়াবদা মোড় পর্যন্ত 15.5 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণের কাজ শুরু হয় 2018 সালের আগস্টে। বরাদ্দ 225 কোটি টাকা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা পারেনি 2 ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। বরাদ্দ বেড়েছে প্রায় দ্বিগুণ, 443 কোটি টাকা। কাজ শুরুর 2 বছর পার হলেও জমি অধিগ্রহণের টাকা বুঝে পাননি অধিকাংশ জমির মালিক। টাকার দাবিতে কয়েক দফা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। বহু আমরা ধর্ণা দিয়েছি, এক ধরতে যাচ্ছি, কেউ এই পর্যন্ত কোনো টাকার কোনো সুযোগ পাইলাম না। 10 দিন পর পাবেন, 20 দিন পর পাবেন, এইভাবে মাস কা মাস, বছর কা বছর, দেখা যাচ্ছে 1 থেকে 1.5 বছর চলে গেছে। কোথায় গেলে আমরা টাকাটা পাবো, সেইটা ক্ষতিটা পাবো, সেইটা আমাকে বলেন। এসব জটিলতায় গত ফেব্রুয়ারিতে কাজ গুটিয়ে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন। ভূমি মালিকদের বারবার বাধার মুখে গত জুন থেকে কাজ বন্ধ রেখেছে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানটিও। ইতিমধ্যে যদি তারা এই সুরাহার ব্যবস্থা না করেন, এই জমি আমরা অধিগ্রহণের পূর্ণভাবে রূপ না দিতে পারে, তাহলে আমরা বাকি কাজটুকু করতে পারবো না। চলতি বছরের এপ্রিল পর্যন্ত 4টি এলএকেসের মধ্যে 3টি বাবদ 258 কোটি টাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি সড়ক বিভাগের। দীর্ঘ প্রায় 5 মাস অতিক্রম হয়ে গেলেও এ পর্যন্ত জেলা প্রশাসকের দপ্তর হতে জমির মালিকদেরকে কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি এবং অত্র দপ্তরকেও এই জমিটি বুঝিয়ে দেওয়া হয়নি। তবে রোয়েদাদ প্রস্তুতে ত্রুটি থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সংশোধন না করে ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়া যাবে না। সম্মিলিতভাবে হয়তো একটা ভুল হয়েছে, এই ভুলটা
এখন সংশোধনটা প্রয়োজন, কারণ সংশোধন না ছাড়া এই লাইনে বলা আছে যখনই জেলা প্রশাসকের কচুরীভূত হবে তখন এগুলো সংশোধন করে আইনি প্রক্রিয়া তারপরে চেকটা জনগণের হাতে দিতে হবে কত কিছু। মিল্লাতুর রহমান মামুন, এটি নিউজ, নীলফামারী। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্স চালু করলো বাংলা কিউআর। দুপুরে রাজধানী গুলশান 1-এর স্বপ্নের আউটলেট এবং বার্গার কিংয়ের বনানী আউটলেটে ক্রেতারা বাংলা কিউআর দিয়ে পেমেন্ট করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। সব ধরনের ক্রেতার জন্য স্পর্শবিহীন এই আধুনিক পেমেন্ট সিস্টেম চালু করেছে এসএসএল কমার্স। যেসব ব্যাংক তাদের মোবাইল অ্যাপে বাংলা কিউআর সংযোজন করেছে এবং ভিসা দ্বারা স্বীকৃত হয়েছে সেসব ব্যাংকের ভিসা কার্ড স্পর্শ না করেই অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে সহজ এবং সুবিধাজনকভাবে ডিজিটাল পেমেন্ট করতে পারবে। এটার মাধ্যমে একজন কাস্টমার, একজন গ্রাহক তার মোবাইল অ্যাপ থেকেই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। এবং পুরো পেমেন্টটা ডিজিটালি হচ্ছে এবং আপনার শুধু আপনার মোবাইল অ্যাপ থাকলেই হবে, আপনার কার্ডও সাথে ক্যারি করতে হবে না। মোবাইল অ্যাপের ভিতরে আপনার কার্ড থাকবে, আপনি অ্যাপ খুলবেন, স্ক্যান করবেন, পেমেন্ট করে দেবেন, আর সাথে সাথে পেমেন্ট চলে যাবে আপনার মার্চেন্টের কাছে। মেটাল প্রেসিডেন্ট কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ায় বেকার যুবক থেকে শুরু করে অনেকেই অর্ধকোটি ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন। কুষ্টিয়ায় এবছর প্রায় 3.5 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে 22 থেকে 25 মেট্রিক টন ড্রাগন ফল উৎপাদন হয়। খুচরা বাজারে প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হয় 300 থেকে 400 টাকা দরে। একবার জমিতে ড্রাগন ফলের গাছ রোপণ করার 8 থেকে 9 মাসের মাথায় গাছে ফুল ও ফল আসে। এতে খরচ বাদ দিয়ে লাভ হচ্ছে দ্বিগুণেরও বেশি। পুষ্টি চাহিদা পূরণে শাকসবজির পাশাপাশি ড্রাগন ফল চাষে কৃষকদের আধুনিক প্রযুক্তি সহ সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। আবারও নিচ্ছে বাজেটটি বিরতির পর যা থাকছে। আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষ বন্ধের আহ্বান পুতিন ও ম্যাক্রন। বিরতি কাটিয়ে ফের অনুশীলনে ক্রিকেটাররা। আবার আমন্ত্রণ জানাচ্ছে 8টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অন্যান্য খবর। শুভ প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। করোনা পরিস্থিতিতে অন্যান্য বারের চেয়ে এবারের আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন। রাজধানীর মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে স্বাস্থ্য সুরক্ষা মেনে বুদ্ধ পূজা, সংঘদান, পিণ্ডদান, প্রদীপ পূজা, অষ্ট পরিষ্কার দান সহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। পাপমোচনে ভিক্ষুদের কাছে ক্ষমা প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মানুসারীরা। ভিক্ষুরাও তাদের বর্ষাবাস শেষ করেন এদিন। বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস, এই পূর্ণিমায় ভিক্ষু ও গৃহী সবারই পাপমোচন হয়। প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকে বিভিন্ন বিহারে পালিত হয় কঠিন চিবর দান উৎসব। জানাবো দেশের বাইরের খবর। নাগর্নো কারাবাখ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ক্রেমলিন জানিয়েছে দুই নেতা এই বিষয়ে টেলিফোনে বিস্তারিত আলাপ করেছেন।
এর আগে সংঘর্ষে তুরস্কের ভূমিকা সমালোচনা করেন ম্যাখো। তিনি বলেন, তুরস্ক যে যুদ্ধাবস্থা তৈরি করেছে তা নাগর্ণ কারাবাখ পুনর্দখলে আজারবাইজানকে উস্কে দিচ্ছে। রোববার থেকে শুরু হওয়া আজারবাইজান আর্মেনিয়া সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 100 জন নিহত হয়েছে। আর্মেনিয়ার দাবি, গত বুধবার সংঘর্ষের চতুর্থ দিন আজারবাইজানের হামলায় নাগর্ণ কারাবাখে 3 বেসামরিক নাগরিক মারা গেছে। এর আগে আলোচনার জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানান, মস্কো এ বৈঠকের আয়োজক হতে প্রস্তুত। ক্লেমন স্পোর্টস নিউজ। চার দিনের বিরতির পর আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টাইনের সময়সীমা নিয়ে সমঝোতা না হওয়ায় আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে এর জন্য থেমে থাকছে না ক্রিকেটারদের অনুশীলন। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেজন্যই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। আজ অনুশীলনের ফাঁকেই এমআর মুশফিকুর রহিমের ফাউন্ডেশনের পক্ষ থেকে সতীর্থ কোচিং স্টাফ ও মাঠ কর্মীদের মাস্ক উপহার দিয়েছেন মুশফিক। এর আগে গত 20 সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয় থেকে স্কিল ট্রেনিং ক্যাম্প শুরু করেছিলেন। শেষ করব রাত 8টা নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। নতুন ভিসার নানা শর্তে অনিশ্চয়তা বেড়েছে সৌদি প্রবাসীদের। করোনায় আরও 21 জনের মৃত্যু, ছুটি বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে। উন্নয়নের নামে জলাধার ধ্বংস নয়, বললেন প্রধানমন্ত্রী। ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গ্রেফতার। ব্রাসেলকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইনকে নির্দেশ। মহানগর ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষ বন্ধের আহ্বান পুতিন ও ম্যাক্রন। বিরতি কাটিয়ে ফের অনুশীলনে ক্রিকেটাররা। এই ছিল রাত 8টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্টার স্পেস এবং পাঠিয়ে দিন 595 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।